বিগত কয়েক মাস ধরে আমরা চাইনিজ যে কয়টা ব্র্যান্ডের ফোন রিভিউ করেছি প্রত্যেকটা ব্র্যান্ডের ফোনের মধ্যেই আমরা দেখেছি আইফোনকে কপি করার একটা শেমলেস প্রবণতা আছে। সবাই আইফোনকে কপি করতেছে, কিন্তু টেকনোর পভা সিরিজের এই ফোনটা আবার একদম আইফোনের পুরা উল্টা। তার মানে তারা কপি করছে না, এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার। এবং টেকনো পভা কার্ভ টু ফোনটা গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইউজ করার পরে আমার কাছে এটার ডিজাইনটাকে ইমপ্রেসিভ মনে হয়েছে। পাশাপাশি এইটা হচ্ছে ওয়ার্ল্ডের স্লিমেস্ট ফোন যেটাতে ৮,০০০ এমএএইচ ব্যাটারি আছে। এই ব্যাপারটাও ইমপ্রেসিভ। বাট ভাই থামেন, এটা কিন্তু গল্পের জাস্ট ট্রেইলার ছিল। পুরা সিনেমাটা দেখেন, তারপরে বলতে পারবেন যে গল্পটা আসলে কেমন হইছে। মানে এই ফোনটার কিছু পার্ট আছে যেগুলো আসলে আপনার খুব একটা বেশি পছন্দ হবে না। সো চলুন সরাসরি আমরা রিভিউতে চলে যাই এবং ডিজাইন নিয়ে যেহেতু শুরুতেই কথা বললাম, তাই আমরা একটু ডিজাইনটার দিকে তাকাই। সো প্রথমে এটা ব্যাক পার্টটা দেখেই বুঝতে পারছেন কিছুটা ফিউচারিস্টিক স্পেসশিপ টাইপের একটা ডিজাইন দেওয়া হয়েছে। কালারটাও ওইরকমই, ইট লুকস রিয়েলি গুড। আমাদের হাতে এই ফোনটার মেল্টিং সিলভার কালারটা আছে, যেটাকে কিছুটা টেকি টেকি মনে হচ্ছে, যার কারণে আমার কাছে বেশি ভালো লেগেছে। ইভেন ক্যামেরা হাউসের ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক করে দেওয়া হয়েছে, যেটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। আর ফোনটার নামের মধ্যেই তো কার্ভ আছে, সো ফোনটার ব্যাক পার্ট এবং ডিসপ্লে দুটোই কিন্তু কার্ভড। আর কার্ভড হওয়ার ফলে এই ফোনটা হাতে ধরার পরে এটা যতটা না স্লিম, তার চেয়েও বেশি স্লিম মনে হয়। সো এই ফোনটার থিকনেস হচ্ছে 7.42 মিলিমিটার মাত্র। মনে রাখবেন এইটার ভেতরে কিন্তু তারা ৮,০০০ এমএএইচ ব্যাটারি সেট করেছে। ফোনটার উপরের দিকে খুব সুন্দর করে ডলবি অ্যাটমসের ব্র্যান্ডিং করা আছে, তার মানে এই ফোনটার যে স্পিকার আছে সেটাতে ডলবি অ্যাটমস আছে। বাট স্যাডলি এটাতে স্টেরিও স্পিকারের জায়গায় মোনো স্পিকার দেওয়া হয়েছে। সো নিচের দিকে একটা সিঙ্গেল বটন ফায়ারিং স্পিকার আছে, আর এই স্পিকারটাও খুব একটা লাউড ছিল না এবং ফুল ভলিউমে আমরা মাঝে মধ্যে একটু ডিস্টরশনও খেয়াল করছিলাম। সো স্পিকারের কোয়ালিটিটা আরো ইমপ্রুভ করার দরকার ছিল। আর নিচের দিকে ইউএসবি সি পোর্ট আছে, প্রাইমারি মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে দেওয়া হয়েছে। সো 3.5 মিলিমিটার অডিও জ্যাক নাই, এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায় সব ফোন থেকেই। ফোনটার বাম পাশে কিছুই নাই, ডান পাশে ভলিউম বাটন এবং তার সাথে রেড কালারের অ্যাকসেন্টে একটা পাওয়ার বাটন দেওয়া হয়েছে, যেটা আবার কিছুটা খাঁচকাটা টাইপের। সো ক্লিক করতে খুব ভালো ফিল হয়, মানে ট্যাকটাইল একটা ফিল পাওয়া যায়। বাই দ্য ওয়ে এটার উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনও আছে। এইবার আসি ডিসপ্লেটাতে। এন্ড ডিসপ্লে নিয়ে কথা বলার আগে আপনাদেরকে একটা স্পয়লার দিয়ে নিই। আমি কিন্তু কার্ভ ডিসপ্লের ফ্যান, অনেক আগে থেকেই আমি অনেক ভিডিওতেই বলেছি যে কার্ভ ডিসপ্লে আমার অনেক ভালো লাগে। বাট কার্ভ ডিসপ্লে ম্যানুফ্যাকচার করা সিগনিফিকেন্টলি এক্সপেন্সিভ, পাশাপাশি মেইনটেইন করাও জটিল, যে কারণে সবাই কিন্তু ফ্ল্যাট ডিসপ্লের দিকে বেশি ঝুঁকতেছে। বাট এই ফোনটার এই কার্ভ ডিসপ্লেটা কিন্তু আমাকে ইমপ্রেস করেছে নিঃসন্দেহে বলতেই হবে, কারণ এই ডিসপ্লেটার সাইজ হচ্ছে 6.78 ইঞ্চ। এটা একটা অ্যামোলেড ডিসপ্লে যেটাতে 144 হার্জ রিফ্রেশ রেট আছে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেটা, এবং কার্ভ হওয়ার ফলে খুবই ইমার্সিভ একটা ভিউ পাওয়া যায়। সাইডে কোনো ধরনের বেজেল নাই, নিচের দিকে খুবই মিনিমাম চিন দেওয়া হয়েছে, ক্যামেরা কাটআউটও ছোট। সবকিছু মিলিয়ে ফোনটা হাতে নিলে পুরো একটা ডিসপ্লে ধরে আছে বলে মনে হয়, যেই কারণেই আমার কাছে এত ইমার্সিভ লাগে। ইভেন ডিসপ্লেটা যথেষ্ট পরিমাণে ব্রাইট, 1600 নিট হচ্ছে এটার এইচবিএম। আমরা বোথ ইনডোর এবং আউটডোরে ভালো ভিজিবিলিটি পেয়েছি, এবং 144 হার্জ রিফ্রেশ রেটটা খুবই স্মুথ এক্সপিরিয়েন্স আপনাকে দেবে। বাট বেশিরভাগ সময় আপনি 120 হার্জই এনজয় করবেন। 144 হার্জ আসলে খুব একটা দরকার ছিল না, বাট সবাই এখন প্রবাবলি মার্কেটিং এর জন্যই এই জিনিসটা দিচ্ছে। বাট এটা খুব অল্প কয়েকটা অ্যাপে সাপোর্ট করে, সেটাও আপনাকে সফটওয়্যার থেকে সিলেক্ট করে দিতে হবে। ও আরেকটা ভালো দিক আছে, এই ফোনের ডিসপ্লেটা কিন্তু 10 বিট, সো কালারগুলো খুবই সুন্দর ছিল, পাশাপাশি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স এক্সিলেন্ট ছিল। সেই সাথে এই ডিসপ্লেটাতে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে, সো ডিসপ্লেটা কিছুটা প্রোটেক্টেড থাকবে। পাশাপাশি এটাতে কিন্তু IP64 রেটিংও আছে, যার ফলে কিন্তু ফোনটা হালকা পাতলা পানির স্প্ল্যাশ থেকেও আপনাকে বাঁচাতে পারবে। অলরাইট, ডান। এবার আমরা একটু এটার ইন্টারনালস নিয়ে কথা বলবো। প্রথমে আমরা এই ফোনের প্রাইসটা আপনাদেরকে একটু জানাই দেই। সো এই ফোনটা বাংলাদেশে 8/256 ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং এটার দাম নির্ধারণ করা হয়েছে ৩৬,৯৯৯ টাকা, মানে ৩৭,০০০ টাকা। নাও এই দামটা এই ফোনের সাথে কতটা মানানসই হলো সেটা নিয়ে আমরা ভিডিও শেষে কথা বলবো। এখন চলুন এই ফোনের প্রসেসরটা নিয়ে একটু কথা বলি। সো এই ফোনটাতে MediaTek Dimensity 7100 5G SoC দেওয়া হয়েছে, ফেয়ারলি নিউ, রিসেন্টলি রিলিজ হওয়া একটা SoC, এবং এটার পারফরম্যান্স দেখে আমাদের কাছে মনে হয়েছে প্রাইস বিবেচনায় পারফরম্যান্স ঠিকঠাক আছে। স্পেশালি আপনি যদি ডে টু ডে লাইফে এই ফোনটা ইউজ করেন, তাহলে অ্যাপ ওপেনিং ক্লোজিং একদমই স্মুথ ছিল, বাটারি স্মুথ। সেই সাথে হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে হওয়ার ফলেও অ্যানিমেশনগুলো অনেক ফ্লুইড লাগে, এবং এই ফোনটা দিয়ে আমরা মোটামুটি হেভি মাল্টিটাস্কিং করতে পারছিলাম উইদাউট এনি মেজর ল্যাগ অর হিকআপ। যেহেতু কিছুটা নতুন প্রসেসর, সো আমরা বেঞ্চমার্কের স্কোর নিয়েও কিছুটা কিউরিয়াস ছিলাম। আমরা কিছু বেঞ্চমার্কের স্কোর আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্ক্রিনে, যেগুলো দেখলে আপনারা কিছুটা আইডিয়া করতে পারবেন। এন্ড আমাদের কাছেও মনে হয়েছে ওয়েল এনাফ স্কোর ছিল। এছাড়া আমরা এই ফোনটাতে কিছু স্ট্রেস টেস্টও রান করেছিলাম, এবং গত কয়েক মাস ধরে আমরা যে কয়টা ফোনে স্ট্রেস টেস্ট রান করছিলাম সেগুলো থেকে বেস্ট স্কোর পেয়েছে এটা, যেটা বেশ ইমপ্রেসিভ। গেমিং এর বেলায় পাবজি, কল অফ ডিউটি মোবাইলের মতো গেমগুলো আমরা মোটামুটি মিডিয়াম টু হাই সেটিং এ খেলেছি, এবং 60 FPS এ খুব ভালো গেম প্লে আমরা পাচ্ছিলাম এটা থেকে, এবং গেমে খুব মেজর ল্যাগ কিংবা হিকআপ দেখি নাই। তবে অনেকক্ষণ গেম খেলার পরে ফোনটা যখন একটু গরম হবে তখন আপনারা ফ্রেম ড্রপ কিছুটা দেখতে পারবেন, এর বাইরে মেজর ল্যাগ কিংবা হিকআপ আমরা দেখি নাই। স্পিকিং অফ হিট, এই ফোনটা কিন্তু এক্সেসিভলি হট হচ্ছিল না। আমরা অনেক সময় গেম খেলার পরেও মোটামুটি এটা থার্মাল পারফরমেন্স ভালোই ছিল। আর একটা ফোনের পারফরমেন্স কিন্তু লার্জলি সফটওয়্যারের উপর ডিপেন্ড করে, এবং এই ফোনটাতে হাই
iOS 16 দেওয়া হয়েছে, টেকনো নিজস্ব ইউআই, যেটা বেসড অন অ্যান্ড্রয়েড 16। নাও এই ফোনটাতে আপনারা 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন বলে টেকনো প্রমিস করছে। নাও এই ফোনের ইউআইটার দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে শুরুতে যেরকমটা বলছিলাম যে টেকনো আইফোনকে একদমই কপি করছে না ডিজাইনের বেলায়, বাট সফটওয়্যারের বেলায় আমার কাছে মনে হয়েছে তারাও ইমিউন না। সো এই ইউআইটা একটু ঘাটাঘাটি করলে আপনি দেখতে পারবেন কিছু কিছু জায়গায় ডেফিনেটলি iOS থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে, স্পেশালি iOS 16 থেকে। যেমন লক স্ক্রিনে ক্লকের ডিজাইন, পাশাপাশি ডেপথ ম্যাপ করে সাবজেক্টের পেছনে নিয়ে যাওয়া টেক্সটকে, এই জিনিসগুলো ডেফিনেটলি iOS থেকে ইন্সপায়ার্ড। এছাড়া আপনি হোম স্ক্রিনে গেলে কিছু আইকনের ডিজাইন, পাশাপাশি অ্যানিমেশনগুলো, সেই সাথে আপনি যখনই এই ফোনের বিভিন্ন ইউআই গুলো ঘাটবেন তখন সেটার মধ্যে যে ব্লার বা ডেপথ ইফেক্টটা পাবেন, সেগুলোতেও iOS এর কিছুটা ছোঁয়া আছে। যাই হোক, এগুলো নিয়ে কমপ্লেন করার মতো কিছু নাই, ইন্সপিরেশন নিয়ে তারা করেছে, বাট জিনিসটার ইমপ্লিমেন্টেশন ভালো হয়েছে এবং পারফরমেন্সও ভালো ছিল। খুবই স্ন্যাপি ছিল ইউআইটা, আমরা মেজর কোনো ল্যাগ পাই নাই। দু একটা ব্লোটওয়্যার আছে যেগুলো আপনি চাইলে আনইনস্টল করতে পারবেন, এবং এইটাতে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচারও আছে, যেমন টেকনো নিজস্ব এআই দেওয়া হয়েছে এটাতে। সেই সাথে iOS থেকে ইন্সপায়ার হয়ে ডাইনামিক আইল্যান্ডের মতো ফিচারও তারা দিয়েছে, যেটাও বেশ ইউজফুল ছিল। সো ওভারঅল সফটওয়্যার বা ইউআই নিয়ে আমার তেমন কোনো কমপ্লেইন নেই। সফটওয়্যার আপডেটও আছে, সো আমার মনে হয় এই ইউআইটাকে পাস দেওয়াই যায়। আচ্ছা, ইউআইটা যেহেতু টেকনোর সিগনেচার একটা জিনিস, এর সাথে আরো কয়েকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে বলে দেই এখানে। সো টেকনো এই ফোনটাতে ডুয়েল সিগন্যাল এনহ্যান্সমেন্ট চিপসেট ইউজ করেছে এবং এটাতে পিন পয়েন্ট নেভিগেশনের অপশন আছে। সো আপনার রেগুলার ফোনের যে নেভিগেশন আছে সেটা থেকে এটার পারফরম্যান্সটা স্লাইটলি বেটার হবে। এর বাইরে ফ্রিলিংক 2.0 তারা এটাতে দিয়েছে, যার ফলে আপনারা 1.5 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের নেটওয়ার্ক ছাড়াই যোগাযোগ করতে পারবেন টেকনোর সাথে টেকনো ফোনের। এবং এটাতে এনএফসি আছে, পাশাপাশি আয়ার ব্লাস্টারও আছে, যেটা একটা ভালো জিনিস। এবার চলুন ক্যামেরাটার দিকে একটু তাকাই। সো পেছনের দিকে দেখে মনে হতে পারে 3টা ক্যামেরা, বাট অ্যাকচুয়ালি 2টা ক্যামেরা আর একটা আয়ার ব্লাস্টার। নিচেরটা হচ্ছে আয়ার ব্লাস্টার। সো এটা যে প্রাইমারি ক্যামেরাটা সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, আরেকটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ইয়েস, আপনি ঠিকই শুনেছেন, 37,000 টাকা দামের একটা ফোনে টেলিফোটো নাই, আলট্রা ওয়াইডও নাই। আর সামনের ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেলের। এখন 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরাটা, এটা দিয়ে ব্রড ডেলাইটে আমরা যে ছবিগুলো তুলেছি সেই ছবিগুলো দেখতে ডিসেন্ট ছিল। ছবিগুলো জুম করে দেখেছি, ডিটেল মোটামুটি রিটেন করতে পারে, মোটামুটি শার্পও, তবে ডাইনামিক রেঞ্জ খুব একটা বেশি ওয়াইড না। যদি একটু ব্রাইট লাইটে আপনি ছবি তুলেন তাহলে ব্রাইট জায়গাগুলোকে ক্লিপিং করে ফেলে, মানে হাইলাইটগুলোকে প্রপারলি ফুটিয়ে তুলতে পারে না। সেই সাথে ছবিগুলো একটু স্যাচুরেটেড, কালারগুলো একটু পপ করে এবং একটু কন্ট্রাস্টি ছবি দেয়। এই ছবির সিগনেচারটা আমরা টেকনোর বেশিরভাগ ফোনেই দেখেছি এবং কিছু কিছু মানুষ এই ছবির স্টাইল পছন্দ করে। ফেস টোনের কথা যদি বলি, হিউম্যান সাবজেক্টের ফেসগুলোকে একটু ব্রাইট আপ করে এবং একটু বিউটিফাই করে, যার ফলে দেখতে সাবজেক্টটাকে খুব সুন্দর লাগে। এটা অনেকেই পছন্দ করে, বাট আপনি যদি একদম ট্রু টু লাইফ খোঁজেন তাহলে কিন্তু এই ফোনটা ধারে কাছেও নাই। পোর্ট্রেট ছবির বেলায় আবার আমরা আরো কিছু ইন্টারেস্টিং জিনিস ডিসকভার করেছি। প্রথমত, এটা সাবজেক্ট সেপারেশন বা এজ ডিটেকশন প্রত্যেকটা ছবিতেই অ্যাকুরেট হয় না, মাঝে মধ্যে একটু সমস্যা করে, বাট 90% টাইমস অ্যাকুরেটলি করতে পারে। তবে ব্যাকগ্রাউন্ডের যে ডেপথটা কিংবা ব্লারিনেসটা সেটা মোটেও ন্যাচারাল লাগে না। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে যদি একটু ব্রাইট কিছু দেখে সেটাকেই কেন যেন বোকে বানায় ফেলে। যেমন এই ছবিটাতে আপনারা দেখেন, রেগুলার ছবিতে আপনারা পেছনে দেখতে পাচ্ছেন কিছু কাগজ বা ময়লা দেখা যাচ্ছে, পোর্ট্রেট মোডে যখনই যাচ্ছি সেগুলো সবগুলোকে বোকে বানায় ফেলছে। এখন এই বোকের পরিমাণ যদি সাটল পরিমাণে দেওয়া হয় তাহলে দেখতে ভালো লাগে, বাট যখনই এটা এক্সাজারেট করা হয়, মানে অতিরিক্ত পরিমাণে দেওয়া হয়, তখন কিন্তু জিনিসটা আর দেখতে ভালো লাগতেছে না, কেমন যেন একটু আর্টিফিশিয়াল লাগতেছে। স্পেশালি আমরা যারা ক্যামেরা বুঝি বা দেখি সব সময়, তাদের জন্য এই জিনিসটা বেমানান। সেই সাথে পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ কিন্তু আরো ন্যারো হয়ে যায়, তার মানে ব্রাইট জায়গাগুলোকে প্রচুর পরিমাণে ক্লিপ করে ফেলে। লো লাইটের ছবিতে কালার মোটামুটি ঠিকঠাক ধরে রাখতে পারলেও আশেপাশে প্রচুর পরিমাণে নয়েজ থাকে এবং ছবিগুলো একটু সফট হয়ে যায়। আবার এই ফোনটা পেছনের ক্যামেরার ভিডিও কোয়ালিটির বেলায়ও ধরাশায়ী। এটাতে সর্বোচ্চ 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে, যেটাতে আবার স্টেবিলাইজেশন নাই। স্টেবিলাইজেশন যদি অন করেন, মানে EIS যদি অন করেন, তাহলে সরাসরি আপনাকে 1080 30 তে নামাই দিবে। 37,000 টাকা দিয়ে একটা ফোন কেনার পরে বেশিরভাগ মানুষ এক্সপেক্ট করবে এটা থেকে 4K ভিডিও রেকর্ড করা যাবে, যেটা তো যাচ্ছেই না। আবার 2K 30 তেও নাই স্টেবিলাইজেশন। যাই হোক, আমরা 1080 তে ভিডিও করার সময় মোটামুটি স্টেবল ভিডিও রেকর্ড করতে পারছিলাম, 2K 30 তে ভিডিও বেশ সেই কি ছিল। এই প্রবলেমটা মূলত SoC-টার কারণেই, তার মানে এই SoC-টা এই 2K 30 FPS এ লক করে রেখেছে। 13 মেগাপিক্সেলের যে ফ্রন্ট ক্যামেরাটা, এটা দিয়ে ভালো মানের সেলফি তোলা যায়, মোটামুটি ডিটেইলড এবং শার্প ছবিটা ক্যাপচার করে, তবে আপনি একটু জুম করলে বুঝতে পারবেন যে ডিটেইল অত বেশি থাকে না। সামনের ক্যামেরা ও পেছনের ক্যামেরার মতো ডাইনামিক রেঞ্জ অত বেশি ওয়াইড না, সো আপনারা যদি পেছনে ব্রাইট লাইটে ছবি তোলেন তাহলে পেছনে সব ডিটেইল হারায় যাবে। সেলফিগুলোতেও আমরা খেয়াল করছিলাম ফেসটোনটাকে একটু ব্রাইট করা হয় এবং বিউটিফিকেশন করা হয়, যেটা অনেকেই পছন্দ করবে। তবে সামনের ক্যামেরার পোর্ট্রেটেও কিন্তু পেছনের ক্যামেরার মতো আমরা এজ ডিটেকশন 100% টাইমস অ্যাকুরেট পাই নাই, 90% টাইমস অ্যাকুরেট ছিল, মাঝে মধ্যে একটু ছেড়ে দিচ্ছিল। ইভেন সামনের ক্যামেরার পোর্ট্রেটেও আমরা অতিরিক্ত পরিমাণে বোকের দেখা পেয়েছি, এটার পরিমাণটা আরেকটু কমাইলে মনে হয় একটু ন্যাচারাল লাগতো। ভিডিওর বেলায় সামনের ক্যামেরাতেও সেম 2K 30 FPS এর অপশন আছে, বাট স্টেবিলাইজেশন নাই। স্টেবিলাইজেশন অন করলে 1080 30 FPS এ চলে যাবে, সো আপনি যদি ফুল এইচডি তে ব্লগ করতে চান তাহলে মোটামুটি স্টেবল ভিডিও এটা দিয়ে করতে পারবেন। এবার আসি এই ফোনের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং পয়েন্ট, সেটা হচ্ছে এটার ব্যাটারি। সো এই ফোনটাতে ম্যাসিভ 8000 mAh সেল দেওয়া হয়েছে, যেটা একটা হাই এনার্জি ডেন্স ব্যাটারি, এবং এই ব্যাটারিটা দিয়ে আপনি খুব ইজিলি 2
দিন পার করে দিতে পারবেন। সো ব্যাটারি ব্যাকআপ যদি আপনার প্রায়োরিটি লিস্টে থাকে তাহলে এই ফোনটা নিঃসন্দেহে আপনাকে ইমপ্রেস করবেই। এছাড়া এই ফোনটা 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং এটা সারপ্রাইজিংলি ফাস্ট চার্জও হয়। 1.5 ঘন্টার মতো সময় লাগে ফুল চার্জ হয়ে যেতে। আমাদের 15% থেকে 100% চার্জ হতে সময় লেগেছে মাত্র 1 ঘন্টা 20 মিনিট। এছাড়া এই ফোনটাতে 10 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট করে। সো লাইফ সাপোর্ট হিসেবে অন্য ফোনকে বাঁচাইতে এটা মাঝে মধ্যে এসে হাজির হতে পারবে। সেই সাথে বাইপাস চার্জিং এর অপশন আছে। সো ফোনটা চার্জে লাগিয়ে যদি গেম খেলেন কিংবা ফোন ইউজ করেন তাহলে ব্যাটারির খুব একটা ক্ষতি হবে না এবং ফোন খুব বেশি গরমও হবে না। এর বাইরে ফোনটাতে দরকারি সব ধরনের সেন্সর আছে। এটা নেটওয়ার্ক রিসেপশন, কল কোয়ালিটি সবকিছুই ঠিকঠাকই ছিল। এবার আসি কনক্লুশনে। সো টেকনো পভা কার্ভ 2 37,000 টাকায় দেশে লঞ্চ হয়েছে এবং এই দামটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। যদিও আমরা জানি মার্কেটে সব ফোনের দামে বেড়েছে, তারপরেও এটাকে একটু বেশি মনে হচ্ছে। এর কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এটাতে স্টেরিও স্পিকার নাই। দ্বিতীয় কারণ হচ্ছে এটার ক্যামেরায় কোনো আল্ট্রা ওয়াইড কিংবা টেলিফোটো নাই, পাশাপাশি 4K ভিডিও রেকর্ডিং এর অপশন নাই। এই দুইটা জিনিস আমার কাছে মারাত্মকভাবে মিসিং মনে হয়েছে। বাট ফোনটার ডিজাইন সুন্দর, ব্যাটারি ব্যাকআপ ইমপ্রেসিভ, ডিসপ্লেটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, পারফরম্যান্সটা মিডিওকর। মানে এই প্রাইসে আপনি এক্সেপশনাল পারফরম্যান্স পাবেন না, বাট চলে যাওয়ার মতো পারফরম্যান্স এটা থেকে পাবেন। সো ক্যামেরা যদি আপনার প্রায়োরিটি না হয় এবং বাকি জিনিসগুলো যদি প্রায়োরিটিতে থাকে তাহলে আপনি এই ফোনটা চুজ করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।